বাংলাদেশ একটি ছোট্ট ভূখণ্ড হলেও এর বুকে লুকিয়ে আছে বিশাল ঐতিহাসিক রত্ন। আর যুগের পর যুগ ধরে আমাদের ভূখণ্ডকে বলা হয়েছে সোনার বাংলা। অনেকে ভেবেছেন তো কেবল কবিদের কল্পনা, কিন্তু এবার সেই কল্পনায় বাস্তবে রূপ নিচ্ছে। উত্তরবঙ্গের রংপুর জেলার পীরগঞ্জে এক নীরব জনপদের নিচে সন্ধান মিলেছে সোনার এমন এক খনির, যা বদলে দিতে পারে গোটা দেশের অর্থনীতির চেহারা। সম্প্রতি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি এর অধীনে একাধিক খনিজ অনুসন্ধান প্রকল্পের অংশ হিসেবে সেখানে খনন কাজ চালানো হয়। আর প্রাথমিক রিপোর্টে জানা গেছে শুধু লোহা নয়, মাটির স্তরে স্তরে রয়েছে কপার, নিকেল, এমনকি ক্রোমিয়াম। তবে সবার চোখ যেটাতে আটকে গেছে সেটা হলো এই খনিতে সোনার সম্ভাব্য অস্তিত্ব। দেশের ইতিহাসে এই প্রথমবার এমন সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে আমাদের মাটির নিচে সোনাও লুকিয়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে এই অঞ্চলটি বেসমেন্ট অঞ্চল নামে পরিচিত, যা হাজার হাজার বছর আগের ভৌগোলিক গঠন থেকে তৈরি হয়েছে। আর বেসমেন্ট অঞ্চল মানেই হচ্ছে বিশেষ ধরনের খনিজ সঞ্চয়, যেখানে সোনার মতো মূল্যবান ধাতু জমা হতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে যেমন দক্ষিণ আফ্রিকা, কানাডা, এমনকি অস্ট্রেলিয়ার মতো দেশে বেসমেন্ট স্ট্রাকচারে সোনা পাওয়া গেছে, তেমনি বাংলাদেশেও সেই ইঙ্গিত উঠে এসেছে। তবে সোনা যদি থাকেও সেটা দেখা যাবে না চকচকে আকারে, কারণ এই ধরনের খনিতে পাওয়া যায় র গোল্ড, যা দেখতে অনেকটা মাটি বা কাদার মতো, কিন্তু তা আসলে কাঁচা সোনা। এই কাঁচা সোনাকে পরিশোধন করতে লাগে বহু ধাপের প্রসেসিং। তবে একবার যদি নিশ্চিতভাবে সোনার অস্তিত্ব প্রমাণিত হয়, তাহলে সেটাই হতে পারে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক মোড়। পীরগঞ্জে যেসব যন্ত্রপাতি বসানো হয়েছে সেগুলো সাধারণ অনুসন্ধানের যন্ত্র নয়। অত্যাধুনিক সিজমিক স্ক্যানার ও ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ প্রযুক্তি ব্যবহার করে এখন প্রতিদিন খনির গভীরে প্রবেশ করে দেখা হচ্ছে কোথায় কত গভীরে কোন স্তরে কোন ধাতু বেশি পরিমাণে আছে। এই স্ক্যানিং থেকে বোঝা গেছে খনির যে স্তরে লোহার অস্তিত্ব ধরা পড়েছে, ঠিক তার নিচের স্তরে আরও ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া যাচ্ছে, যার মৌলিক কম্পোজিশন সোনার সাথে অনেকাংশে মিলে যাচ্ছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত, নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নয়, তবে কিছু কিছু নমুনার রং, ঘনত্ব এবং তাপমাত্রা প্রতিক্রিয়া দেখে আমাদের ধারণা হচ্ছে এটি কাঁচা সোনা হতে পারে। আরও কয়েক সপ্তাহের ভেতরে আমরা চূড়ান্ত তথ্য দিতে পারব। এই খবর ছড়িয়ে পড়তে রংপুরে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গর্ব ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, যদি সত্যিই সোনার খনি পাওয়া যায় তাহলে আর আমাদের সন্তানদের বিদেশে যেতে হবে না, আমাদের এলাকায় হবে দেশের অন্যতম ধনী অঞ্চল। এখানে একটু পিছনে ফিরে যাওয়া যাক। এই অঞ্চল কিন্তু নতুন কিছু না। 1945 সালে এখানে প্রথম অনুসন্ধান চালানো হয়েছিল। এরপর 1974 সালে দিনাজপুর অঞ্চলে পাওয়া যায় গ্রানাইট। প্রতিদিন 5,500 মেট্রিক টন গ্রানাইট উত্তোলন করা হচ্ছে আজও। 1985 সালে আবিষ্কৃত হয় বড় পুকুরিয়া কয়লার খনি, যেখানে 39,000 কোটি মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলে আরও কয়েকটি ক্ষুদ্র মাঝারি কয়লার খনিও ইতিমধ্যে সক্রিয়। তবে পীরগঞ্জের এই সম্ভাব্য সোনার খনি যদি সত্যি হয়, তাহলে সেটি হবে এই অঞ্চলের সবচেয়ে মূল্যবান সম্পদ। কারণ গ্রানাইট, কয়লা এসবের অর্থনৈতিক মূল্য থাকলেও তা বিশ্ববাজারে সোনার তুলনায় অনেক কম। আর সোনার দাম প্রতিনিয়ত বাড়ছেই, ফলে এর উত্তোলন শুরু হলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও এই প্রকল্পে আগ্রহী হয়ে উঠবে। একাধিক গোপন তথ্য অনুযায়ী এই খনির জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 12 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে জরিপ ও খনন যন্ত্রপাতির জন্য। এছাড়া বিদেশি বিশেষজ্ঞ দল, বিশেষ করে কানাডা ও জার্মানির দুটি ভূতাত্ত্বিক সংস্থা এই খনি নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। তারা চাইছে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এই খনির বিশ্লেষণ ও উত্তোলন প্রকল্পে কাজ করতে, যদিও এই বিষয়ে বাংলাদেশ সরকার এখনো মুখ খোলেনি। তবে আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকারও এই সুযোগ কাজে লাগাতে প্রস্তুত। কারণ একবার যদি আন্তর্জাতিক প্রমাণসহ সোনার অস্তিত্ব নিশ্চিত হয়ে যায়, তাহলে এই খনির আশেপাশে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক অঞ্চল, তৈরি হবে খনিভিত্তিক ইন্ডাস্ট্রি, আর তার ফলে কাজের সুযোগ পাবে হাজার হাজার মানুষ। আর এইভাবেই বদলে যেতে পারে গোটা দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ। এদিকে আরও বিস্ময়কর বিষয় হলো, এরকম খবর শুধু রংপুরেই সীমাবদ্ধ নেই। কিছুদিন আগেই সিলেট অঞ্চলে আবারও নতুন তেলের খনি আবিষ্কৃত হয়েছে।
এই খনিতে রয়েছে কোটি কোটি লিটার তেল। আন্তর্জাতিক জ্বালানি মানদণ্ড অনুসারে সিলেটের এই নতুন খনিতে যে পরিমাণ তেল পাওয়া গেছে তা যদি সঠিকভাবে উত্তোলন এবং সংরক্ষণ করা যায় তাহলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশ নিজেই হতে পারে একটি শক্তিশালী জ্বালানি রপ্তানিকারক দেশ। তেল শুধু জ্বালানি নয়, এটি একটি দেশের কৌশলগত অস্ত্রের মতো। যার হাতে জ্বালানি তার হাতে অর্থনীতি, বাণিজ্য এবং রাজনীতি সবকিছুর উপর প্রভাব থাকে। এই তেল যদি বিদেশ থেকে রপ্তানি না করে বরং দেশের ভেতরে শিল্পায়নে, কৃষিতে এবং পরিবহন ব্যবস্থায় ব্যবহার করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে খুব বেশি সময় লাগবে না। আর একবার ভাবুন, যদি পীরগঞ্জের খনিতে সত্যিই সোনার অস্তিত্ব মেলে এবং তার সাথে সিলেটের বিশাল তেলের খনিও সক্রিয় হয় তাহলে বাংলাদেশ শুধু স্বয়ংসম্পূর্ণই হবে না, বরং এশিয়ার অন্যতম শক্তিশালী রিজার্ভধারী দেশ হয়ে উঠতে পারে। অনেকটা সেই মধ্যপ্রাচ্যে ছোট দেশ কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো। একসময় যাদের ছিল মরুভূমি, কিন্তু এখন যাদের মাথার উপর সোনা ঝরে পড়ে তেলের কল থেকে। তবে এই সম্পদের সঠিক ব্যবস্থাপনাই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রশাসনে পরিবর্তনের হাওয়া বইছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যখন দায়িত্ব গ্রহণ করল তখন অনেকেই দ্বিধা ছিল এই সরকার কি পারবে। কিন্তু ধীরে ধীরে দেশের সামরিক খাতে, অবকাঠামো উন্নয়নে, এমনকি স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতে যে পরিবর্তনের ছাপ পড়ছে তা এখন চোখে পড়ার মতো। নতুন বাজেট পরিকল্পনায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার জন্য আলাদা ফান্ড গঠন করা হয়েছে, যার অর্থ এই যে সরকার এখন খনিজ সম্পদকে কেবল আবিষ্কার করেই থেমে থাকতে চায় না, বরং তা থেকে জাতীয়ভাবে কিভাবে লাভবান হওয়া যায় সেটাই এখন মূল লক্ষ্য। এদিকে দেশের সাধারণ মানুষের অবস্থা এখনো করুণ। একটি জাতির প্রাকৃতিক সম্পদ যতই থাকুক না কেন, যদি সেই দেশের মানুষ দিনে 3 বেলা খেতে না পারে তাহলে সেই দেশের সম্পদ কোনো মূল্য বহন করে না। খনিজ, গ্যাস, তেল, সোনা এসব তখনই মানুষের কাজে আসে যখন সেগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছায়। দুঃখের বিষয় হলো এখনো দেশের বহু অঞ্চলে মানুষ চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে, এমনকি একটু বিশুদ্ধ পানির জন্যও কষ্টে দিন পার করে। এই অবস্থার পরিবর্তন দরকার। প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হলে আগে চাই শিক্ষিত জনবল, দূরদর্শী নেতৃত্ব এবং সুসংগঠিত পরিকল্পনা। আর এর জন্য প্রয়োজন আধুনিক শিক্ষা ব্যবস্থা। কারণ শুধুমাত্র খনি আবিষ্কার করলেই হবে না, সেগুলো পরিচালনার জন্য চাই দক্ষ প্রকৌশলী, ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ এবং প্রশাসনিক কর্তা। চাই বিশ্ববিদ্যালয় পর্যায়ে খনিজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, চাই স্থানীয়দের প্রশিক্ষণ ও কর্মসংস্থান। বাংলাদেশের শিক্ষার মান যদি আরও আধুনিক ও গবেষণা ভিত্তিক করা যায় তাহলে দেশের ছেলেমেয়েরা নিজেরাই এই খনিগুলোর উন্নয়নে নেতৃত্ব দিতে পারবে। তখন আর বিদেশি কোম্পানির উপর নির্ভর করতে হবে না, বিদেশিদের কাছে লিজ দিতে হবে না আমাদের সম্পদ। এই সুযোগ এখনই নিতে হবে, কারণ এখন বাংলাদেশের হাতে আছে শুধু সম্ভাবনা। তাকে বাস্তবে রূপান্তরিত করতে হলে নেতৃত্বে থাকতে হবে এমন মানুষ যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষের কথা ভাবে।